নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও খুব ভালো আছি। হাওড়ার দিন খুব ভালো কাটছে। আজকে এমন একটা দিন যে দিনটাতে ডাক্তারবাবু যদি আবার কোনো টেস্ট দেন সেই জন্য আমরা রেখে দিয়েছিলাম, কিন্তু ডাক্তারবাবু বলেছেন আর কোনো টেস্টে কোনো প্রয়োজন নেই। সুতরাং আজকের দিনটা আমরা খালি, কিন্তু অনেক প্ল্যান ছিল সকাল থেকে উঠে। আজকে আমাদের কলেজ স্ট্রিট যাওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলায় উঠে বুম্বাদারও শরীরটা খুব খারাপ এবং আমারও একটা বিচ্ছিরি রকমের যন্ত্রণা শুরু হয়েছে মাথায়। সকালে উঠে দুবার বমি হয়েছে এবং যার ফলে আমাদের কলেজ স্ট্রিটে এত রোদ্দুর আজকে যে যাওয়ার প্ল্যানটাকে আমরা একটু পিছিয়ে দিচ্ছি। আমাদের আবার এর মধ্যে একবার কলকাতা আসতে হবে, কিন্তু কলেজ স্ট্রিট যাওয়াটা একটু জরুরি ছিল। কাজ সে অর্থে বলবো না, কিন্তু টুকুরের জন্য দরকার আর কি ব্যাপারটা, তা সেটা আর হচ্ছে না আজকে। তো আমরা যার ফলেতে এই বেলাতে সেই রকমভাবে খুব একটু বিশ্রাম নেব, হালকা পাতলা একটু বেরোতে পারি, এইরকম প্ল্যান রেখেছি। ওই বেলাতে আমাদের আগাগোড়াই পরিকল্পনা ছিল হচ্ছে আমরা যাব হচ্ছে বেলুড়ে যাব, সন্ধ্যারতি দেখবো। তো ও বেলার প্ল্যানটা হতেও পারে, কিন্তু 6টা থেকে তো সন্ধ্যারতি শুরু হয় রামকৃষ্ণ মিশনে। কিন্তু এই বেলাটা আমরা ঠিক বুঝতে পারছি না যে এখনও কি করা যায়। আমি একটা প্ল্যান বি বলেছিলাম, সেটা প্ল্যান বি না বলে যাও একটা কিছু মধ্যে কথা একটু বেরোনো, কারণ সারাক্ষণ ঘরে সবসময় শরীর একই রকম খারাপ লাগছে তা তো না, সেজন্য আর কি টুপুরটা খারাপ লাগছে। আমি বললাম চল মা, সামনেই নববর্ষ, সবাইকে অনেক কিছু দিতে হবে, বা অন্তত যারা আমাদের কাজের দিদিরা আছে তাদেরকে তো কিছু দিতেই হবে। চল আমরা একটু হাওড়াতে গিয়ে, কারণ হাওড়ায় জামা কাপড়ের দাম শিলিগুড়ির তুলনায় অনেক 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 কম। আমাদের ননদের বিয়ের যাবতীয় কেনাকাটা কলকাতা হাওড়া থেকেই হয়েছিল, তত্ত্বের যেগুলো সবগুলোই কলকাতা থেকেই হয়েছিল। তাছাড়াও এদিক ওদিক থেকে মঙ্গলাহাট যেটাকে বলে, সেটা মঙ্গলবার দিন বসে, এখন জানি না প্রত্যেক দিন বসে কিনা, তখন 2012-তে মঙ্গলবারেই বসতো। সেখানেও আমাদের অনেক কিছু কেনাকাটা হয়েছিল। ওই জিনিসই শিলিগুড়িতে বিভিন্ন বড় বড় দোকানে অনেক দাম বেশি বাড়িয়ে বাড়িয়ে তারা বিক্রি করে। তা আমি বললাম চল তাহলে হাওড়া ময়দানের কাছটায় চল, ওখানে গিয়ে একটু আমরা কেনাকাটিগুলো করে নিয়ে তারপর এখন আমাদের কি হয়েছে, ট্রলি এনেছি একটা। বলছে তাহলে আমার টাই হয়ে যাবে, এত জিনিস ধরবে না। আমার ছোট্ট একটা ব্যাগ নয়, কিনে নেবো, এতই তো কিনছি যখন, ছোট একটা ব্যাগ যতটুকু প্রয়োজন, ছোট হোক মেজো হোক বড় হোক যা হোক একটা কিছু কিনে নেবো, কিনে নিয়ে আমরা না হয় যাবো। তো আপাতত এই প্ল্যানটাই এখনও পর্যন্ত বহাল রয়েছে। তো বোধিসত্ত্ববাবু এখন তার ভিডিও নিয়ে একটু কাজকর্ম করছেন। এখন বাজে মোটামুটি ধরুন এই 11টা মতো, এবং ছাদে এসেছি, জামাকাপড় সমস্ত কাচাকুচি হয়ে গেছে, চান হয়ে গেছে, সব হয়ে গেছে। চুলটা না চড়েই আজকে কিন্তু আমি ব্লগ শুরু করে দিচ্ছি। এই জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ থেকেই, বেশ কিছুক্ষণ, ধরুন মিনিট তাও কতক্ষণ 5 তো দাঁড়িয়েই ছিলাম। তো ভালো লাগছিল দেখতে। তারপর মনে হলো যে না, রোদ্দুরে রেখে দিয়েছি, এটা তো আজকে ফোনটাকে এক জায়গায় রেখে আমি তারপর কাপড় জামা মেলছিলাম, সেগুলো সব জলও ঝরে গেছে এতক্ষণে। তো তারপর ভাবলাম যে না, এই দিকটায় আসিনি, ওই দিকটায় গেছি। এখান থেকেও দেখুন আমাদের পুরনো ফ্ল্যাটটা যেটা বিক্রি হয়ে গেছে, মিঠুদাদের ফ্ল্যাট, সেটা দেখা যাচ্ছে। আর রাস্তা তো দেখা যাচ্ছেই, সেই নবান্ন দেখা যাচ্ছে এবং দেশের পতাকাটা উঠছে, কি ভালো লাগছে দেখতে। এখান থেকেও দেখা যাচ্ছে হচ্ছে হাওড়া ব্রিজটা এবং রাস্তাঘাট সবটুকু। হয়তো আপনারা এগুলো দেখতে ইউজ টু, আমি হয়তো একটু ছেলে মানুষই হয়ে যাচ্ছে আমার, কিন্তু আমার দেখতে ভালো লাগছে, এটাই আর কি। ছাত্র থেকে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে, দারুণ। মাথাটা যন্ত্রণা করছিল, কিন্তু এখন বাবা, চুল তো আমার একটুখানি, যার ফলে শুকোতে বেশি সময় লাগে না, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য ঝুঁকির। মাথাটা যন্ত্রণা শুরু করবে আবার। কি ভালো লাগছে দেখতে। বিয়ের আগে যতবারই কলকাতা এসেছি, আমার কলকাতাতেই থাকা, কলকাতাতেই আত্মীয় স্বজনদের বাড়ি থাকা, সে সবগুলো হয়েছে। বিয়ের পর যতবার এসেছি আমরা থেকেছি কেবলমাত্র হাওড়ায়। একবার 2015 সালে মনোহরপুকুর রোডে আমার রবীন্দ্রভারতীতে অনুষ্ঠান ছিল, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, ওই ইয়ের দিনে, 25শে বৈশাখের দিনে। তখন আমি, মা, বাবা, টুকুর এসেছিলাম, সেবার ছিলাম মনোহরপুকুর রোডে আমার জেঠিমার বাড়িতে। কিন্তু তার মানে ওই বিয়ের পর থেকে যতবার থাকা সবই এই হাওড়ায় এবং ওই ফ্ল্যাটটাতেই। খুব ভালো লাগছে। চলুন দেখি বোধিসত্ত্ববাবুর কাজকর্ম হলো কিনা। যা রোদ্দুর, তাতে জামা কাপড় অর্ধেক শুকিয়েই গেছে, গামছা ফামছা শুকিয়েই গেছে। তো কাজ হয়ে গেলে পরে তারপর দেখি বেরোনো যায় কিনা। আমি আসলে একা বেলুড়ে যেতে চাইছিলাম না, একজন আসলে বুম্বাদার সাথে দেখা করতে আসবে। বেলুড়ের প্ল্যানটা মনে হচ্ছে ক্যান্সেল হবে, বুম্বাদার তার সাথে দেখা করাটা জরুরি। কিন্তু আমি একা টুকুরকে নিয়ে বেলুড় যেতেই পারি, কিন্তু ঠিক
কনফিডেন্স নেই অ্যাকচুয়ালি। আপাতত তো বেরিয়ে গেলাম, প্রথমে আগে কোথাও একটা কিছু যাবো, একটা কিছু লাঞ্চ করবো, আমি আর টুপুরি করবো। বুম্বাদা ঘরেই আছে, রুমে আছে, সে যেতে চাইছে না, আসলে শরীরটা ঠিক নেই। যাই হোক, ঠিক আছে, সে একটা দিন তার নিজের মতো কাটাক। আমি আর টুকুর আগে একটু একটা কোথাও খাবো। খাবার জন্য বেস্ট হচ্ছে অবনীমালই ভালো ফুড কোর্টটা, তাই না রে? আপাতত অবনীমালেই চলি, খেয়ে নিই। তারপর দুটো ভুল হয়ে গেছে, একটা হচ্ছে ছাতা নিয়ে বেরোয়নি, আর দ্বিতীয়ত হচ্ছে আগের দিন ওই অবনীমালে গেছিলাম ফুড কোর্টে না, আমার দই বড়াটা খেতে খুব ইচ্ছা করছিল। ওইটা আজকের দিনে খাওয়াটা আমার একেবারেই অনুচিত হয়েছে, কিন্তু এত লোভ হচ্ছিল, এই মাথার যন্ত্রণা করছে, তা সত্ত্বেও আমি অবনীমলে গিয়ে দই বড়া খাচ্ছি, ভাবতে পারেন। তার উপরে আবার এই ঠাঠা পড়া রোদ্দুর, একটু মাথায় রোদ্দুর লাগলে যেখানে আমার হয় মাথার যন্ত্রণা, সেখানে মাথার যন্ত্রণা নিয়ে বেরিয়েছি ছাতা না নিয়ে। মানে নিজের পিঠ চাপড়াতে ইচ্ছা করছে সত্যি কথা। তবে মলের ভেতর ঢুকে খুবই আরামদায়ক একটা আবহাওয়া, সেটা তো বটেই। আর পেছন থেকে টুপুর ভিডিওটা করছিল, ভালোই লাগছে, ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। কিন্তু আমার এখান থেকে না ওই ফুড কোর্ট ছাড়া অন্য কিছু আর কেনার নেই। শপিং মল থেকে খুব প্রয়োজন ছাড়া আমার খুব একটা বেশি কিছু কেনার কখনোই খুব একটা বেশি কিছু থাকে না। আপাতত এখানে টুপুরকে একটু আইসক্রিম খাওয়াবো। প্রথমেই টুপুরের এই আইসক্রিমগুলো খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্যই তো আইসক্রিম খাইয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে ফুড কোর্টে। তো মেয়ে আমার আইসক্রিম খেতে খেতেই ওপরে গেল। তো পুরো ফুড কোর্টটা আজকে ঘুরে দেখলাম, ঘুরে টুরে দেখলাম যে অন্য কোথাও কি একটুখানি বসা যায়। তারপর দেখলাম যে না, যেটা ভেবে এসেছিলাম সেটাই ঠিক আছে। আইসক্রিমটা দারুণ খেতে, আগের দিনও একটু খেয়েছিল বটে, আমাকে একটুখানি চাখিয়েছিল, সত্যি ভালো খেতে। আজকে বলছিল কিন্তু না বাবা, খাওয়া যাবে না, সত্যি কথা, মানে লোভে পাপ পাবে মৃত্যু। তো যাই হোক, এখন আপাতত ওপরে যাই, ওপরে গিয়ে তারপর দেখি ঘুরে টুরে একটা জায়গায় অবশ্য একটু ইচ্ছা করছিল, তারপর ভেবে দেখলাম না, ওই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে ধোসা আর দই বড়াই ঠিক আছে আমার জন্য। আমার এই হাংরি সর্দারেও ঢুকতে ইচ্ছা করছিল, বেশ ভালো লাগছিল সামনেটা দেখে, কিন্তু তারপর ভাবলাম ভেতরটা একদম পুরো খালি। অবশ্যই এই সময়টা খালি থাকারই কথা, কিন্তু তাও মনটা একটুখানি বেশি দই বড়া করছিল। আগের দিন KFC খেয়ে দই বড়ার জন্য মন টানছিল, আজকে আবার দই বড়া খেয়ে হাংরি সর্দারের জন্য মন টানছে। এরপরে যদি কখনো আসি তাহলে বরং এখানেই ঢুকে পড়বো। যাই হোক, সামনে কিন্তু আবার টি জাংশনটা দেখেছিলাম, সেখানে আবার একটু চা খেতে ইচ্ছা করছিল। এই নোলার আর শেষ নেই আমার, কিন্তু হ্যাঁ, নোলায় আজকে বিজয়ী হয়েছে দই বড়া, তাই জন্য আলটিমেটলি সেই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে ধোসা আর দই বড়া আমি অর্ডার দিয়ে দিলাম। নিতান্ত ভেতো বাঙালি, আমি বোধহয় বিলেত গেলেও ভাত খুঁজবো জানেন, সেখানে আমি কলকাতা শহরে আজকে সারাটা দিন ভাত না খেয়ে কাটিয়ে দিলাম। দিব্যি লাগলো, বোধই হলো না তেমন কিছু। তবে যাকে আমি একেবারে টুঙ্গে চড়িয়ে দিয়েছি অর্থাৎ সেই দই বড়া, ওটি এত অখাদ্য খেতে কি বলবো। তবে ধোসাটা দারুণ খেতে, সত্যি কথা বন্ধুরা, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে এই সময় ভয়েস দিচ্ছি, এখনও মনটা খারাপ হয়ে যাচ্ছে। দই বড়াটা এত, মানে কি বলবো, ওই হিন্দিতে একটা কথা আছে না, চা হচ্ছে খাওয়া, মানে ওই আর কি, ভীষণ স্বাদ করে নিয়েছিলাম, কিন্তু ভালো না খেতে। মানে ওই যে রাহেলাদের বাড়িতে একবার রাহেলা একটা দই বড়া খাইয়েছিল, শিলিগুড়িতেও বিভিন্ন দোকানে বিভিন্ন দই বড়া পাওয়া যায়, এত ভালো হয় খেতে, কিন্তু সেখানে এই জিনিসটা এখানে একদম ফ্লপ করে গেল, ভাল লাগলো না মোটেই, খেতে পারলাম না, শেষটুকু মানে শেষ করতে পারলাম না। টুপুর তো 2 কামড় দিয়ে আর দেয়নি, মানে আমার দই বড়াটা নিয়ে নেওয়াটা এই কারণেই টুপুর আর আমার মিলিয়ে, কিন্তু টুপুর 2 কামড় খেয়েও খায়নি, আমিও কোনো ক্রমে একটা খেয়েছি, বাকিগুলো ওরকম পড়েই ছিল, খাওয়া যাচ্ছিল না। তবে একটা কথা বলি বন্ধুরা, সেটা হচ্ছে স্বাদগ্রন্থি এক একজনের এক এক রকম থাকে। আমার এটা ভালো লাগেনি, তার মানে এটা নয় যে আপনাদের ভালো লাগবে না, হতেই পারে আপনাদের হয়তো বা এখানকার দই বড়া খুব ভালো লাগছে, কিন্তু
আমার ভাল লাগেনি, বরং বলা যেতে পারে দই বড়াটা খেয়ে যেন মনে হলো মাথা ব্যথা ছিল না সকালে, মাথা ব্যথা বোধহয় আবার করতে শুরু করলো, সত্যি কথা। তো যাই হোক, তারপর একটুখানি চক্কর কাটলাম এই অবনী মলের এদিক ওদিক সেদিক, কিচ্ছু নাই, নাই মানে কি আমার দরকারের কিছু নাই, আছে এমনিতে অনেক কিছু, অনেক মানুষই অনেক কিছুই কিনছে, কিন্তু এখানে যেগুলো আছে সেগুলো আমার খুব একটা দরকারের নয়। যাই হোক, তারপর আবার বেরোলাম, বেরিয়ে ওই হাওড়া ময়দানের দিকটায় গেলাম। আলপনা দি, মামুনি আর আমাদের বিনামাসির জন্য নববর্ষে যা যা দেওয়ার সেগুলো মোটামুটি কিনে নিলাম। একবার ভাবলাম মা অন্নপূর্ণার জন্য কিনবো, তারপর ভাবলাম থাকে, আর ওটা কিনে আসলে জায়গা হবে না, আর মানে এটা মাথায় রাখতে হচ্ছে, আমি আর অন্য কিছু কিনতে চাইছি না, ব্যাগ ট্যাগগুলো যেটুকু জায়গা আছে তাতে এটুকু ভরিয়ে নিন, মানে ভরে যাবে আর কি। তো যাই হোক, তারপরে পৌঁছে যাওয়ার পরে দেখলাম যে দরদামে স্বর্গরাজ্যে পৌঁছে গেছি, এর আগেও আমি জানি সেটা, এবং একটু এগিয়ে গিয়ে যদি কিনতাম তাহলে হয়তো বা আরেকটু অন্য কিছু একটা পাওয়া যেত। মঙ্গলাহাট তো এখন সব মঙ্গলবার বসে, কাজেই আজকে তো সেটা হবে না। মঙ্গলাহাট হলে না আর একটু কেনা যেত, জানেন তো, অনেকের জন্য অনেক কিছুই কেনা যেত। তো যাই হোক, তারপরে এখন দেখুন আমি হকার্স কর্নার থেকে সমস্ত আমাদের নিজেদের ব্যবহারের জিনিসপত্র, মানে ঘরে পড়া যেগুলো সেগুলো কিনি, এবং হাওড়া ময়দানের এখানে যে এই জিনিসগুলো সেগুলো কিন্তু দামে অনেক কম, মানে শিলিগুড়ির তুলনায় যেখানে এই যে নাইটিটা এখন হাতে নিয়ে দেখছি এগুলো হচ্ছে 150 টাকা করে, শিলিগুড়িতে এইটাই নেবে 220 টাকা, মানে চোখ বন্ধ করে। আর যে 220 টাকার যে নাইটি, মানে 200 টাকার যে নাইটিগুলো সেগুলো কোনোভাবেই 300 টাকার নিচে কিন্তু শিলিগুড়িতে নেবে না, মানে আমার কেনার অভিজ্ঞতায় বলছি আমি। তো এখান থেকে কিনিনি, ভেতর থেকে কিনলাম। এই লোকটা, ভদ্রলোক এমনিতে জিনিসপত্রগুলো ভালোই, মানে একদম রাস্তার উপরে না, একটু ভেতর দিয়ে, কিন্তু একটু গুল মারেন, বুঝলেন তো। আপনি তো আমার রেগুলার কাস্টমার, আপনি তো জানেন আমি কত ঠিকঠাক জিনিস দিই। আমিও তখন বলে দিলাম, হ্যাঁ ঠিকই, আমি তো আপনার রেগুলার কাস্টমার, জীবনেও দেখিনি, প্রথমবার এলাম। তো এই ভদ্রলোকের কাছে দরদাম করে আমার বেশি একটু কনফিডেন্স বেড়ে গেল। তারপর শাড়ির দোকানে ঢুকলাম, শাড়ির দোকানে ঢুকে আমিও দেদার সে চোখ বন্ধ করে, জানেন তো, দরদাম করলাম আর বললাম একটু যদি না কমানো জীবনেও কিন্তু আপনার দোকানে আসবো না। তো ঠিক আছে দিদি, কোথায় বাড়ি? হ্যাঁ আপনি বোধহয় এর আগেও আমাদের দোকানে এসেছেন। আমি বললাম কতবার এসেছি বলে, কত, মানে গাল বন্ধ করে চোখ বন্ধ করে গুলগাপ্পা মেরে প্রচুর টাকা কম করলাম, এমনিতেই সাশ্রয়ী, তারপরেও আবার দরদাম করে অনেক টাকা কমে কিন্তু জিনিসপত্র নিয়ে এবার আমি বাড়ি যাচ্ছি, মানে হোটেলে ফিরছি। এখানে একটা জেসিবি মাঝ রাস্তায় দাঁড়িয়ে এখন জিনিসপত্র তুলছে, মানে নোংরা টোংরাগুলো তুলছে, সেই জন্য অনেকক্ষণ ধরে জ্যাম লেগে রয়েছে। এই বিপদ হবে এইভাবে, মানে মুহূর্তের মধ্যে ফাঁকা পাচ্ছে মানুষ, বেরিয়ে যেতে চাইছে এপিট ওপিট করে। ও বুম্বাদাদের সাথে দেখা করতে এসছেন আমার ভাসুর, মানে বুম্বাদার নিজের মাসতুতো দাদা বাচ্চুদা। ঘন্টাখানেক সময় খুব ভালো কেটেছে, হা হা হি হিতে। কিন্তু এই সময়টা আমি আবার একটু টেনশনে আছি, কারণ বাচ্চুদার কাছে না একটা স্ক্যানার আছে। আমরা যে ওষুধগুলো খাই সেগুলো জাল ওষুধ কিনা সেগুলো বেশ স্ক্যান করে করে দেখছি। সেই সময়টা মনে হচ্ছে বাবা যদি বাই চান্স বেরিয়ে যায় কোনো ওষুধ জাল, তাহলে কেলেঙ্কারির কাণ্ড। তো যাই হোক, সেসব আর বেরোয়নি। তো মধ্যবর্তী সময়টা ভালো কেটেছে বাচ্চুদার সাথে, অনেকদিন পর দেখা হলো, ভালো লাগলো। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে রামকৃষ্ণপুর বলে, এখানে একটা রামকৃষ্ণপুর বলে যে ঘাট আছে, সেটা গুগল দেখে দেখে বের করছি আমি আর কি, সেটাই। কিন্তু সেখান থেকে তারপরে মাসির বাড়িতে যাব আর কি। মাসি, আমার শাশুড়ি মা চলে যাওয়ার পর মাসির সঙ্গে আর কতবার দেখা হয়েছে আমার ঠিক মনে নেই, খুব একটা বোধহয় দেখা হয়নি না। তো মাসি হচ্ছে আমার শাশুড়ি মার বড় মাসি, নিজের বড় মাসি আর কি, বড় মাসির শাশুড়ি। তো ওনার সাথে দেখা, আমরা ভেবেছিলাম উনি বোধহয় নেই, উনি আসানসোলে অনেক দিন ছিলেন আর কি, মানে ওটা আমার বড় মাসি শাশুড়ি তো বাপের বাড়ি, সেখানেতে ছিলেন। তো অনেক দিন আগের বাড়ি এসে দেখিনি, বেশ কয়েক মাস থাকার প্ল্যান ছিল, সেজন্য মাসির বাড়িটাকে এবার আমরা একটা ভেবেছিলাম যে হয়তো মাসি নেই তো দেখা করে, আর ওদের সাথে তো হলোই জানুয়ারি মাসের সাথে দেখা, এটাই আর কি মনে হয়েছিল। তো যাই হোক, জানতে পারলাম যখন যে মাসি আছে তখন একটু দেখা করে নেওয়াটাই উচিত। আমার বাড়ির দিকের আত্মীয় স্বজনদের সাথেও আমার এবারে প্ল্যান ছিল, কিন্তু আমরা আসলে কাল পর্যন্ত বুঝতে পারছিলাম না যে কি হবে। কালকে যখন ডাক্তারবাবু বললেন যে আর আজকে কোনো টেস্ট নেই, আজকের দিনটা রাখা হয়েছিল ওই কারণেতেই। তো যাই হোক ঠিক আছে, এখন ওদেরকে মানে সবাই ভীষণ বিজি আর কি, একটু আগে থেকে জানালে, যেমন আমার দিদি টিদি ওরা সবাই বলছিল যে একটু তো আগে বলবি বল, আজকেই কথা হলো। তো ওদের ধরুন আগে বললাম, ওরা ছুটি নিল, বললাম আমি ছুটি নিয়ে নিতাম, আমাকে বারবারই বলছে। তো ছুটি নিল এবং কালকে আর সেটা ফলপ্রসূ করা গেল না, মানে আজকের দিনে ডাক্তারবাবু এমন কিছু একটা বললেন, টেস্টে আমাদের টাইম লেগে গেল, সেজন্য আর বলতে পারছিলাম না। তো যাই হোক, আপাতত আমার বেলুড়টা যাওয়ার খুব ইচ্ছা ছিল, বোধসত্ত্ববাবু কোঅপারেটই করলেন না, এটা একদম নিশ্চিত। ব্লগে থাকবে কথাটি।
কারণ এটাই সত্যি। যাই হোক, ঠিক আছে, মানে বেলুর করে এসেও কিন্তু মাসির সঙ্গে দেখা করা যেত, ঠিক আছে, কি আর করা যাবে, না হলো ওদের সেটা নয়, শরীরটা খারাপ ছিল, ওই কলেজ ট্রিপটা, পরেটা করাই যেত। তিনি হাওড়া ছেড়ে কিছুতেই বেরোবেন না, বেরোবেন না। আমার যে ভাসুর মশাই এসেছিলেন, ওর সাথে মাসির বাড়িতে বুম্বাদা চলে গেছে, আমি আর টুকুর এখন ওখানে যাব ওই ঘাটে। তারপর সেখান থেকে দেখি, বুম্বাদা আসতেও পারে নাও পারে, ও ঠিক আছে, আমরাই দেখে নিই মায়ের বেটিতে, তারপরে ওখান থেকে মাসির বাড়ি চলে যাবে। ওখানটা গঙ্গা আরতি হয়, আমাদের প্রিন্সেপ ঘাটে যাওয়া যেত, কিন্তু সেটা কলকাতায়, ঠিক আছে। আপাতত গঙ্গা আরতিটা দেখি। এটা আমার দেখার জন্য তো মহানন্দা আরতিও হয় কিন্তু শিলিগুড়িতে, সেটাও দেখা হয়নি, ওটা শুধু হয় হচ্ছে পূর্ণিমার দিনে, কিন্তু এখানে গঙ্গা আরতি সরাসরি দেখি। মহানন্দা আরতি দেখার ইচ্ছাটা আরও বেড়ে গেল আজকে। গঙ্গা আরতি দেখে এত ভালো লাগলো কি বলবো। বাড়ির পাশেই আছে, প্রতি পূর্ণিমায় হয়, অথচ একবারও দেখা হয় না। আমি জানি এরকম হাওড়ার অনেক মানুষই আছেন হয়তোবা, এত চমৎকার গঙ্গা আরতি হয়, তারা হয়তোবা দেখেননি। তাদের বলবো একবার গিয়ে চট করে দেখেই আসুন, একটা নতুন অভিজ্ঞতা হবে, ভালোই হবে। অবশ্য অনেকেই বিভিন্ন জায়গার গঙ্গা আরতি দেখেছেন, কিন্তু এক এক জায়গার এক এক রকমের মাহাত্ম্য, এটা তো বটেই। তবে আমি কিন্তু এর আগে কখনোই কোনো গঙ্গা আরতি বা কোনো নদীর আরতি কিন্তু দেখিনি। হ্যাঁ, আমার এখনো পর্যন্ত ইয়েতে হরিদ্বারে বলুন বা আপনাদের বেনারসেতে, ওসব জায়গাগুলোতে যাওয়া হয়নি। যখন হবে তখন দেখবো, কিন্তু আজকে জীবনের প্রথম একটা অভিজ্ঞতা হলো। আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে কি, আমি না এই গঙ্গা আরতির একটা ভিডিও দেখেই আগের বছর মা অন্নপূর্ণা পুজোয় ওই 51 প্রদীপ বা 108 প্রদীপের কথা কিন্তু ভেবেছিলাম কিনবো। আমি গিয়েও ছিলাম টাঙ্গাইল স্টোরসে, সেখানে আমার ভালো লেগেছিল, কিন্তু দামটা বহু এবং প্রচণ্ড হেভি, এবং সেটা আমার অনুমান ছিল। এবং আমি আরও বেশি করে বুঝতে পারলাম যে এই প্রদীপগুলো তুলে তুলে এরা যে আরতি করে, তারা বেশিরভাগই কেন ইয়ং হয়ে থাকে, সেটার কারণটা এটাই যে প্রচণ্ড ভারী, এবং এটা আরতি করাটা মোটেই খুব একটা সহজসাধ্য কাজ না, খুবই খুবই দুঃসাধ্য কাজ। শুধু তাই না, রীতিমতো শক্তিমান এবং ব্যায়াম করা চেহারা হতে হবে, তা নইলে এই কাজটি করাটা মোটেই খুব একটা সহজ কাজ নয়। তো যাই হোক, গানটাও ভারী সুন্দর হচ্ছিল, নেপথ্যে যিনি গাইছিলেন অপূর্ব গাইছিলেন। तो ये जो दो लाइनें हैं अगर समझ में आ गई तो जीवन सुखी है, नहीं समझ में आई तो दुनिया बहुत बड़ी है, घूमते रहिए। बस एक ही प्रार्थना ईश्वर से, मेरा मुझे कुछ नहीं, मेरा मुझे कुछ नहीं, जो कुछ है सो तो तेरा तुझको सौंपता, क्या लागे যখন বেরিয়েছিলাম বা বেরোচ্ছি, পোশাক আশাক পরছি, তখন কিন্তু আমরা ভেবেছিলাম প্রিন্সেপ ঘাটে যাব, আমি আর টুপুরি যাব। তারপরে মনে হলো যে না, এখানে রামকৃষ্ণ ঘাট, এটা আর কি রামকৃষ্ণপুর ঘাট, তা সেটাতে মনে হলো যে না, এখানেই একবার একটু আসি। তো টুপুর বারবার বলছে, মা পোশাকটা কিন্তু আমার ঠিক হয়নি, পোশাকটা আমার ঠিক হয়নি। ও কিন্তু সালোয়ার কামিজ নিয়ে এসেছে, কিন্তু তারপর যা হোক আমি বললাম চল তাহলে এই পোশাকেই হবে, মনের ভক্তিটাই আসল। তো যা হোক, এইবার দেখুন এই যে 5 জনের এন্ট্রি হলো, প্রত্যেকেই কিন্তু অল্প বয়সী। একজনের ভদ্রলোকের বয়স একটু বেশি, কিন্তু তিনি বয়স্ক মোটেই বলা যেতে পারে না, ওই কত হবে 35-37 মতো। আর বাদ বাকি প্রত্যেকেই কিন্তু একদমই ইয়ং, শুধু তাই না, পেটাই করা চেহারা। আর এই যে 2 রকমের আরতির যে বড় বড় প্রদীপ, দুটোই বেশ ভারী। अच्युतं केशवं सत्यभामाधवं, अच्युतं केशवं सत्यभामाधवं, माधवं श्रीधरं राधिकारहितं, माधवं श्रीधरं राधिकारहितं। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धु च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव।
साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ভদ্রলোক চলে এসেছিলেন, ফোন করেই চলে এসেছিলেন মাসির বাড়ি থেকে, এটা খুব একটা দূরে নয়। তো তারপর তার সাথে মিলে আমরা মাসির বাড়িতে আবার গেলাম। এখন মিষ্টি কেনার পর্ব চলছে, তারপর মাসির বাড়িতে ঢুকে গেলাম। আমার দিব্যত্রয়ীর আজকে যে আরতি বা সন্ধ্যা আরতি, সেটাতে পৌঁছতে না পারার আফসোসটা কমেছে, কিন্তু নেই সেটা বলা যায় না, আছে এখনো। তো যাই হোক, এখন মাসির বাড়িতে পৌঁছেই গেলাম। মাসিকে দেখতে একদম আমার শাশুড়ি মার মতো, প্রণাম করলাম পায়ে হাত দিয়ে, পাগুলো মনে হচ্ছে যেন আমার শাশুড়ি মার। যাই হোক, চেহারাতে মাসি একটু ছোটোখাটো, আমার শাশুড়ি মা একটু বড় ছিলেন হয়তো বা হাইটে, কিন্তু আদল, কথা বলার ধরন একদম আমার শাশুড়ি মা। যাই হোক, কি বলবো, আর মানুষটা নেই, কিন্তু যাই হোক তার ছোঁয়া অনেক জায়গায় রয়ে গেছে। আর এই যে আমাদের মিকি কি করছে, তার কাকাকে চা দিচ্ছে। আর এই যে বৌদির হাতে কি সুন্দর উপরে একটা বালা দেখে চোখটা টানলো যথারীতি। এই মিকি না, আমার যখন বিয়ে হয়েছিল বৌদি যেতে পারেনি, মাসিও যেতে পারেনি, কারণ বৌদির আঁতুর চলছিল, মিকি তখন জাস্ট হয়েছিল। আর এই যে মাসি ঠাকুমার সাথে টুকুরের কয়েকটা ফটো। আজকে না মেসোমশায়ের ৭ম ডেথ অ্যানিভার্সারি। 2018 সালে বড় মেসোমশাই মারা গেছিলেন। তো যার ফলে এদের বাড়িতে আজকে নিরামিষ। আমাদের জন্য এই লুচি ঘুগনি হয়েছিল। আর তারপরেতে বৌদি বারবার করে বলছিলেন যে তোদের জন্য একটু বোঁদে নিয়ে এসছি, একটু বোঁদে খা। তো আমি অল্প একটু খেয়েছি। আর এই সময়টায় খুব সুন্দর একটা খাবার টেবিলের আড্ডা চলছিল। এই যে এই মিলির কয়েকদিন বাদে বিয়ে, ভাবাই যাচ্ছে না মিলির বিয়ে, কেমন যেন ওটা লাগছে ভাবতে। যাই হোক, ঠিক আছে, সময় পেরিয়ে যায়, ছোটরা বড় হয়, বড়রা বুড়ো হয়, এই আর কি। তো যাই হোক, এখন আপাতত সবটুকু মিটিয়ে দেওয়ার পর এখন ফিরছি বাড়িতে। ভালো লেগেছে অভিজ্ঞতাটা। আজকে গঙ্গারতি দেখে আমার বেনারসের গঙ্গারতি তথা আমাদের মহানন্দা আরতি দেখার ইচ্ছাটাও খুব বেড়ে গেছে। আর এই যে দেখুন, ছেলেরা নাকি পিএনপিসি করে না। এই যে দেখুন, আমি টুপুরের সাথে সম্পূর্ণ অন্য একটা প্রসঙ্গে আলোচনা করছি, কিরকম ঘাড় উঁচিয়ে শুনছে, দেখেছেন তো? এই যে ছেলেরা নাকি পিএনপিসি করে না, খুব ইন্টারেস্টেড, জানেন না, খুব কি একেবারে সেই। তো যাই হোক, ঠিক আছে, আপাতত এখন এই মুহূর্তে বাড়ি যাচ্ছি এবং আর ব্লগকে বড় করার কোনো মানে হয় না, তাই জন্য এখানেই শেষ করছি আজকে দিনের ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন।